বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। সফরের দিনক্ষণ নিয়ে এখনো কোনো পক্ষ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা না আসলেও আগামী 20 থেকে 25 আগস্টের মধ্যে তারেক রহমানের এই সফর হবে। দিল্লি ও ঢাকার একাধিক সূত্র বলছে, তারেক রহমানের এই সফরে প্রধান আলোচ্য ইস্যু হতে যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা। বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের কথা বলা হলেও ভারত এরই মধ্যে কমপক্ষে 3 দফায় বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে প্রত্যাবর্তনের কথা জানিয়ে দিয়েছে। দিল্লির একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ফেরা ও ফেরার পর তার নিরাপত্তা ইস্যুতে তারেক রহমানের সফরে ভারত সরকারের শীর্ষ পর্যায় থেকে 4টি সুনির্দিষ্ট প্রস্তাব বা শর্ত তুলে ধরা হতে পারে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা নিজের ইচ্ছায় ফিরবেন নাকি প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারত সরকার বাংলাদেশ সরকারের হাতে তুলে দিবে, এ নিয়ে বিতর্ক এড়াতে নেপালের সাবেক রাজা ত্রিভুবন কিংবা নেপালের সাবেক প্রধানমন্ত্রী বিপি কৈরালার উদাহরণও ভারত সরকারের পক্ষ থেকে তারেক রহমানের সফরে তুলে ধরা হতে পারে। ভারতে দীর্ঘদিন থাকার পর রাজা ত্রিভুবন কিংবা বিপি কৈরালার নেপালে রাজনৈতিক প্রত্যাবর্তন হয়েছিল। অন্যদিকে ঢাকার সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ইস্যুটি পাশ কাটিয়ে বাংলাদেশের জন্য এই মুহূর্তে এবং সামনের দিনগুলোতে গুরুত্বপূর্ণ 4টি ইস্যু নিয়ে আলোচনা করতে চায় দেশটির প্রতিনিধিরা। তবে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি শুরু না হলে দুই দেশের মধ্যকার জটিলতা আরও বাড়ার আশঙ্কা আছে, এমন ইঙ্গিত মিলেছে সূত্রগুলো থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত 10ই আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। একই সময়ে বাংলাদেশে আসেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের শীর্ষ 4 কর্মকর্তা। পরদিন 11ই আগস্ট দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন। এসব বৈঠকের আগে থেকে আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু বাংলাদেশ সরকার আপত্তি থাকা সত্ত্বেও গত 5ই আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি অংশ নেয়া এবং অডিও বক্তব্য দেয়াকে কেন্দ্র করে জটিলতা দেখা দেয়। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যায়। শেষ পর্যন্ত ব্রিক্সের মতো বহুপাক্ষিক নয়, দ্বিপক্ষীয় সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার বলছে, উভয় দেশই এই দ্বিপক্ষীয় সফরের বিষয়ে আগ্রহী ছিল, তবে সময়সূচি মেলানো নিয়ে সমস্যা হচ্ছিল। বিভিন্ন সময়সূচি পর্যালোচনার পর দুই দেশের শীর্ষ কর্মকর্তারা এখন 20 থেকে 25 আগস্টের মধ্যে একটি সময় নির্ধারণের কাছাকাছি আছেন। ডেইলি স্টার বলছে, 20 থেকে 21 আগস্ট অথবা 21 থেকে 22 আগস্ট এমন দুটি তারিখ এখন বিবেচনায় রয়েছে। এদিকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 14ই আগস্ট সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন। 2-1 দিনের মধ্যে তারিখ চূড়ান্ত হবে। সেটি হলে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। ডেইলি স্টার লিখেছে, প্রাথমিকভাবে আগস্টের শেষের দিকে সফরের প্রস্তাব দিয়েছিল ঢাকা, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 সেপ্টেম্বর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানে যাচ্ছেন বলে ভারত অন্য একটি সময়সূচি চেয়েছিল। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও সেপ্টেম্বরের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে নিউ ইয়র্কে যাবেন। এসব কারণে উভয় পক্ষ 20 থেকে 25 আগস্টের মধ্যে এই সফরটি শেষ করতে চায়। দিল্লি ও ঢাকার একাধিক সূত্র বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন সেটি নিয়ে তারেক রহমানের সফরে আলোচনা হবে। বলা যায়, এই ইস্যুটি এখন দেশ দুটির মধ্যকার আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তবে বাংলাদেশ সরকার চায় ভারতের সাথে থাকা বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ। তবে ভারত সরকার বরাবরই বলছে, শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছেন। তাছাড়া অতীতে অন্য দেশে যেসব রাজনৈতিক নেতা ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের কাউকেই দেশটির সরকার প্রত্যর্পণ করেনি। সে কারণে ভারত চায় শেখ হাসিনা নিজের ইচ্ছে ফিরে যাবেন, আর তার ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ সরকারকেই দিতে হবে। ভারত সরকার মনে করে, বাংলাদেশের শেখ হাসিনার বিরোধী পক্ষগুলো এতদিন তাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে। এখন শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে শেখ হাসিনার ফেরা নিয়ে কোনো পক্ষেরই সমস্যা থাকার কথা নয়, বরং
সমস্যাটা শেখ হাসিনা কিভাবে ফিরবেন তা নিয়ে। দিল্লি মনে করে শেখ হাসিনা নিজের ইচ্ছায় ফিরলে তার রাজনৈতিক প্রত্যাবর্তন হবে। এক্ষেত্রে ভারত সরকার দেশটিতে অতীতে আশ্রয় নেয়া 3টি উদাহরণ বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরবে। 1950 সালে নেপালের রাজা ত্রিভুবন ভারতে আশ্রয় নিয়েছিলেন। ওই সময় নেপালের মূল ক্ষমতা ছিল রাণা বংশের হাতে। তখনকার ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাজার ক্ষমতা পুনরুদ্ধারে রানাদের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করেছিলেন। শেষমেশ 1951 সালের শুরুতে দিল্লিতে রানা, রাজা ত্রিভুবন ও নেপালি কংগ্রেসের মধ্যে ঐতিহাসিক দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই বছরের 15 ফেব্রুয়ারি রাজা ত্রিভুবন বিজয়ীর বেশে কাঠমান্ডু ফিরে যান। 18 ফেব্রুয়ারি নেপালে 104 বছরের রানার শাসনের আনুষ্ঠানিক অবসান হয় এবং সাংবিধানিক রাজতন্ত্র ও বহুদলীয় গণতন্ত্রের সূচনা করে পূর্ণ ক্ষমতায় অধিষ্ঠিত হন রাজা ত্রিভুবন। 1959 সালে নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হন বিপি কৈরালা। তবে 1960 সালের ডিসেম্বর মাসে রাজা মহেন্দ্র সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সংসদ ভেঙে দেন এবং কৈরালাকে গ্রেপ্তার করে দীর্ঘ 8 বছর বন্দী রাখেন। 1968 সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি ভারতে চলে যান। ভারতে অবস্থান করলে তিনি বারাণসী ও কলকাতা থেকে নেপালি কংগ্রেসের কার্যক্রম চালাতেন। 8 বছর ভারতে নির্বাসিত থাকার পর 1976 সালের 30 ডিসেম্বর বিপি কৈরালা জাতীয় মেলাবন্ধন বা ন্যাশনাল রিকনসিলিয়েশনের নীতি ঘোষণা করে স্বেচ্ছায় নেপালে ফিরে যান। ফিরে আসার সাথে সাথে তাকে বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার শুরু হয়। তবে দেশে তার ব্যাপক জনপ্রিয়তা এবং ক্রমবর্ধমান আন্দোলনের মুখে রাজা বীরেন্দ্র তাকে মুক্তি দিতে বাধ্য হন। এছাড়া 1979 সালের সোভিয়েত আক্রমণ এবং পরবর্তী গৃহযুদ্ধের সময় আফগান রাজ পরিবারের অনেক সদস্য ও শীর্ষ নেতারা জীবন বাঁচাতে ভারতে পালিয়ে যান। 2001 সালে মার্কিন অভিযানে তালেবান সরকারের পতনের পর আফগানিস্তানের নতুন শাসন ব্যবস্থা চালু হলে এসব নেতারা আফগানিস্তানে ফিরে যান। ওই সময় ইতালি থেকে জহির শাহর আফগানিস্তানে ফেরার পিছনে ভারতের সক্রিয় ভূমিকা ছিল। দিল্লির একটি কূটনৈতিক সূত্র বলছে, ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সাথে শেখ হাসিনার ফেরা নিয়ে ভারত ও আরো কয়েকটি শক্তিশালী দেশের যেসব আলোচনা হয়েছে, সেখানে নেপালের সাবেক প্রধানমন্ত্রী বিপি কৈরালার ফেরার উদাহরণটি তুলে ধরা হয়েছে। বিপি কৈরালা যেভাবে তার দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন এবং বিচারের মুখোমুখি হয়েছেন, ঠিক একইভাবে শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। আবার শেখ হাসিনা তার সবশেষ 5 আগস্টের অডিও বক্তব্যে রিকনসিলিয়েশন বা জাতীয় ঐক্যের কথা বলেছেন। সূত্রগুলো বলছে, ভারত সরকারের পক্ষ থেকে এসব উদাহরণ তুলে ধরে শেখ হাসিনার ফেরার পর তার নিরাপত্তা ইস্যুটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হতে পারে। দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফেরার পর তার নিরাপত্তার ইস্যুটি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ মধ্যস্থতা করছে। ইউরোপীয় দেশগুলো যাদের বাংলাদেশে বড় রকমের বিনিয়োগ আছে, তারা মনে করছে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চালু করা না গেলে রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে, যা বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টগুলোকে বাধাগ্রস্ত করবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে উগ্রবাদ মাথা চাড়া দেয় মার্কিন প্রশাসনও চিন্তিত। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, গত 31শে জুলাই ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধু সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ ইস্যুতে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট অভিন্ন কিছু বিষয় ওই বৈঠকে আলোচনা হয়েছে। যদিও বৈঠকটি নিয়ে দেশ দুটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে পরপর 2 দিন বৈঠক করেছেন সার্জিও গোর। একটি সূত্র নিশ্চিত করেছে, ভারত ছাড়া আরো 4টি দেশ শেখ হাসিনার দেশে ফেরা এবং নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেয় নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই দেশগুলো বিএনপি সহ দেশের অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছিল। কূটনৈতিক মহলের আলোচনায় উঠে এসেছে, শেখ হাসিনা ফিরলে তার দলের নেতাকর্মীরা মিছিল মিটিং করবে, ফলে তখন গ্রেপ্তার ও ধরপাকড় করলে রাজনৈতিক পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে। আবার শেখ হাসিনা ফেরার পর আওয়ামী লীগ যদি পূর্ণ শক্তিতে মাঠে নামে, তখন সরকার নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা কার্যত কাগজে কলমে রূপ নেবে। তেমন রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এই কারণে এসব বিষয়ে থার্ড পার্টির মধ্যস্থতায় সমঝোতা দরকার আছে বলে মনে করে কূটনৈতিক সূত্রগুলো। 1/3 সমর্থকদের দলকে বিশেষ পরিস্থিতির কারণে 2 বছরের বেশি সময় কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছিল। দীর্ঘদিন নিষিদ্ধ করে রাখলে সে পরিস্থিতি বরং উল্টো ফল নিয়ে আসতে পারে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার আসা না আসার বিষয়টি যে শুধু তার একার উপর নির্ভর করছে তা না। বাংলাদেশে যদি সত্যি তিনি ফিরে আসেন, তাহলে এরপর দেশটির রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে সেটার মূল্যায়নও গুরুত্বপূর্ণ। ইস্যুটির সঙ্গে এখন ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ জড়িয়ে আছে। প্রতিবেদনটিতে একটি প্রশ্ন রাখা হয়েছে, সেটি হলো ভারত সরকার বাংলাদেশের সঙ্গে দর কষাকষির সুযোগ হিসেবে শেখ হাসিনা ইস্যুকে ব্যবহার করছে। এই প্রশ্নের উত্তরে সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির বলেছেন, ইতিমধ্যে যা ঘটে গেছে তাতে ভারত দর কষাকষি করছে এমনটা মনে হয় না। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের কাছে শেখ হাসিনার ফেরার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জ্বালানি সহায়তা, গঙ্গার পানি আর তিস্তা প্রকল্প। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশের এখন জ্বালানি সহায়তা খুব জরুরি। দক্ষিণ এশিয়ার অন্য দেশ যেমন নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে বেশি জ্বালানি সহায়তা পাচ্ছে। আবার আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে 2011 সাল থেকে চেষ্টা চালানোর পরও তিস্তা চুক্তির বিষয়টি এখনো অমীমাংসিত আছে। এসব ইস্যুতে ঢাকা বেশি জোর দিতে চাইবে তারেক রহমানের সফরে। শেষ পর্যন্ত দেয়া নেয়ার সম্পর্কে কোন কোন ইস্যুতে শুরু হয় তার ইঙ্গিত তারেক রহমানের সফরের পর পাওয়া যেতে পারে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।